সন্দেশখালী কাণ্ড নিয়ে এমনিতেই ল্যাজে গোবরে অবস্থা, আর তার মাঝখানেই সর্বভারতীয় ক্ষেত্রে এমন একটা সমীক্ষার রিপোর্ট উঠে এলো যাতে মাথায় আকাশ ভেঙে পড়েছে রাজ্যের শাসক দলের। যারা সগর্বে ঘোষণা করে দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, মাননীয়ার ছবি না থাকলে, আশীর্বাদের হাত মাথায় না থাকলে এখানে নাকি একটি কারোরও জেতার ক্ষমতা নাই। আর সেই নেত্রীর এই অবস্থা, এই পরিসংখ্যান, এই রেটিং। আর তার থেকেও বড় কথা যেটা উঠে গেল, আজকে এখনই যদি এই অবস্থা হয়, এখনও মোদি ঝড় ওঠেনি, এখনও লোকসভার প্রচার শুরু হয়নি, ভোট ঘোষণা হয়নি, প্রার্থী ঘোষণা হয়নি, এবং সন্দেশখালী ইস্যুর যে ইম্প্যাক্টটা দেখার জন্য বঙ্গবাসী ওয়েট করছে, কেন্দ্রের যে অ্যাকশানটা দেখার জন্য ওয়েট করছে, দুর্নীতির বিরুদ্ধে যে অ্যাকশানটা দেখার জন্য ওয়েট করছে, সেগুলোর কোনোটাই হয়নি। তাতেই যদি এই হানির হার হয়, সেইগুলো হলে কি হবে? সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খেতে শুরু করে দিয়েছে। কোন সমীক্ষা, কি এমন ডেটা এলো যা নিয়ে এত কথা বলতে হচ্ছে, সবটা ব্যাখ্যা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, লোকসভা নির্বাচন আসছে, এবং সেই লোকসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন সংস্থা বিভিন্ন সমীক্ষা যথারীতি সামনে নিয়ে আসছে, এবং সেই বেশিরভাগ সমীক্ষাতেই দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর থার্ড টার্মটা মোটামুটি সারা ভারতবর্ষই বুঝতে পারছে যে আসছে, এবং সেখানে কত আসন নিয়ে আসবে সেটা নিয়েই জল্পনা চলছে। এনডিএর এখন মোটামুটি 350-60 রেঞ্জে আসন দেখাচ্ছে, এবং সেটা যত দিন যাবে তত বাড়বে, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু এর মাঝখানে একটা সমীক্ষা ইন্ডিয়া টুডে নিয়ে এলো, এবং সেই সমীক্ষার ফল রীতিমতো চমকে দেওয়ার মতো। কেন? প্রথমত, ইন্ডিয়া টুডে চ্যানেল যেখানে বসে থাকেন রাজদীপ সরদেশাই। কে রাজদীপ সরদেশাই? এই তৃণমূল কংগ্রেস যাকে রাজ্যসভায় পাঠিয়েছে আদর করে ডেকে এনে, বাংলার টিকিট যাকে দিয়েছে, যে বহিরাগতকে, সেই সাগরিকা ঘোষের হাজব্যান্ড, যিনি মোদি বিরোধী বলেই পরিচিত, সেই রাজদীপ সরদেশাইয়ের চ্যানেল এই সমীক্ষা নিয়ে এসছে। এবং সেখানে কত আসন দিয়েছেন না দিয়েছেন সেগুলো আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং একটা তথ্য নিয়ে এসছে সেটা হচ্ছে মোস্ট পপুলার সিএম। এরা দুটো তালিকা করেছে। একটা হচ্ছে প্রত্যেকটা রাজ্যবাসী তাদের সিএম, তাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে কী ভাবছেন, সেইটা নিয়ে একটা তালিকা দিয়েছেন, যে তালিকাটা এখন দেখতে পাচ্ছেন। আর আরেকটা তালিকা এরা করেছেন, যে তালিকাটায় দেখানো হচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে সারা ভারতবর্ষের মানুষ তাদেরকে কী রেটিং দিয়েছে। দুটো তালিকায় দেব, এবং সেই তালিকা যদি দেখেন, সেখানে সত্যিই মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে। একবার তালিকাটা আপনাদের ছোট্ট করে বলে দিই। এই তালিকায় যথারীতি একদম টপ করছেন আমাদের পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, যাকে নিয়ে বোধহয় কোনো রকম কোনো প্রশ্ন থাকতে পারে না। তবে এখানে যেটা হয়েছে, তার রেটিং আপাতত 52.7% দেখাচ্ছে, কিন্তু সেটা যেটা আগের রেটিং হয়েছিল, সেটা মাস ছয়েক আগে, তার রেটিং থেকে কিছুটা কমেছে। 61.3% সেখানে দেখাচ্ছে। আগে ছিল 61.3, সেখান থেকে কমে হয়েছে 52.7%। অর্থাৎ নবীন পট্টনায়ক কিন্তু ওড়িশাবাসীর 50%-এরও বেশি মানুষ তাকে মনে করছেন যে তিনি তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে গর্বিত করছেন, বা তিনি তার কাজটা করছেন। যথারীতি তালিকায় দ্বিতীয় যে নামটি রয়েছে সেটি হচ্ছে যোগী আদিত্যনাথ। তারও কিন্তু রেটিং 50%-এর উপরে, 51.3% মানুষ মনে করছেন সেই তালিকায় তাকে রেখেছেন উত্তরপ্রদেশের মানুষ। এবং এটা কিন্তু খুব ক্রিটিক্যাল পয়েন্ট। মানে নবীন পট্টনায়ক 1 নম্বর মুখ্যমন্ত্রী হতে পারেন এই রেটিংয়ের বেসিসে, তার রাজ্যের ভোটের বেসিসে, কিন্তু উত্তরপ্রদেশ এত বড় একটা রাজ্য, 80টা আসন রয়েছে, সেখানে 51.3%। এবং মাথায় রাখতে হবে, উত্তরপ্রদেশে কিন্তু একটা বড় অংশের মানুষ সংখ্যালঘু। সেখানে 5টা বছর কমপ্লিট করে সেকেন্ড টার্ম চালাচ্ছেন, সেখানে 51.3% উত্তরপ্রদেশবাসী যোগী আদিত্যনাথকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে রেটিং দিচ্ছেন। ফলে এটাও কিন্তু একটা বিগ অ্যাচিভমেন্ট। এরপর আসছি 3 নম্বর যে পয়েন্টটা। 3 নম্বর হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। তার ছিল 48.6%। সেখানেও কিন্তু 3 নম্বরে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের পড়শি। অর্থাৎ আমাদেরই দুটো পড়শি রাজ্য আমরা দেখতে পাচ্ছি, একদিকে ওড়িশা, একদিকে আসাম। সেখানকার 2 মুখ্যমন্ত্রী তারা কিন্তু টপ 3-তে আছেন। এবং যোগী আদিত্যনাথের ক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে এর আগের মাস ছয়েক আগের যে রেটিং ছিল, সেখানে কিন্তু তার রেটিং ছিল 46.9, এখন সেটা বেড়ে 51.3% হয়েছে। অর্থাৎ এই অযোধ্যা, রাম মন্দির, এইসব নিয়ে ডেফিনেটলি তার যে জনপ্রিয়তা সেটা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট। বিরোধীরা তার গায়ে একটা দাগ দেওয়ার চেষ্টা করছিল,
যে এখানে বেছে বেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে, এই যে কথাগুলো বলা হচ্ছে, তারপরেও কিন্তু তার গত 6 মাসে রেটিং কিন্তু বাড়তেই থেকেছে। এবং এই তালিকায় আমি বাকিদের আর রেটিং বলছি না, নামগুলো বলে দিচ্ছি। 4 নম্বরে হচ্ছে ভূপেন্দ্র পটেল, গুজরাটের রয়েছেন। 5 নম্বরে আমাদের পড়শি রাজ্য, আরেক পড়শি রাজ্য ত্রিপুরা, তার মুখ্যমন্ত্রী রয়েছেন মানিক সাহা, এবং এটা খুব ইম্পর্টেন্ট, কেননা তিনি খুব বেশি দিন কিন্তু মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছে না, কিন্তু টপ 5-এ রয়েছেন। 6-এ রয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। 7-এ রয়েছেন পুষ্কর সিং ধামি, উত্তরাখণ্ডের সিএম। 8 নম্বরে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, যদিও তার পারফরমেন্স কিন্তু হু হু করে নেমেছে, বিশেষ করে শরাব ঘোটালায় তার নাম যুক্ত হয়ে যাওয়ার পরে। এই পয়েন্টটা কেন বলছি একটু পরে আসছি। যে শরাব ঘোটালায় যুক্ত হওয়ার পরে তার রেটিং কিন্তু কমেছে। দিল্লিতে তার রেটিং 6 মাস আগে ছিল 57.7%, সেটা কমে হয়েছে 36.5%, মানে হু হু করে গ্রাফটা কমছে। অন্যদিকে 9 নম্বরে রয়েছে এম.কে. স্ট্যালিন, তারও রেটিং কমেছে 48.3% থেকে সেটা কমে হয়েছে 35.8%। এবং এই তালিকায় 10 নম্বরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ, তার রেটিং 32.8%, যেটা সামান্য বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। 32% ছিল 6 মাস আগে, সেটা বেড়ে হচ্ছে 32.8%। এবার খুব স্বাভাবিকভাবেই যারা শাসক দলের পন্থী তারা কিন্তু এটা নিয়ে খুব উল্লসিত হবেন, যে দেখো এত কিছু বলা হচ্ছে, বদনাম করার চেষ্টা করা হচ্ছে, পলিটিক্যালি ভেন্ডেটা করা হচ্ছে, সেই সব পরেও কিন্তু তিনি তার রেটিং বাড়িয়েছেন না। এখানে আমি ওই অরবিন্দ কেজরিওয়ালের কথাটা বললাম একটু পরে ব্যাখ্যা করছি। সেটার একটা জিনিস দেখুন, এই 6 মাসের মধ্যে বহু পপুলারিটির একটা জায়গা তিনি করার চেষ্টা করেছেন। কি করার চেষ্টা করেছেন? 1 নম্বর যে জায়গাটা তিনি করেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিয়েছেন। মানে সেই এই যখন সমীক্ষাটা হয়েছে তখন কিন্তু সেই জায়গাটা এসে গেছে। দক্ষিণ ভাণ্ডারের টাকা 500 থেকে 1000 করে দিয়েছেন। এই 100 দিনের যাদের বকেয়া টাকা আছে সেই টাকার কথা তিনি ঘোষণা করে দিয়েছেন। এমনকি আবাস যোজনায় যারা টাকা পায়নি তাদেরকেও রাজ্য দিতে পারে, মে মাস থেকে দেওয়া হবে, এই কথা ঘোষণা করে দিয়েছেন। ডিএ বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ যা পপুলারি স্টেপ তিনি নিতে পারতেন সেই সমস্ত কিছু ঘোষণা করে দিয়েছেন। তাতেও তার রেটিং কিন্তু মাত্র 0.8% বেড়েছে, 32.8। এবার অন্যদিকে আরেকটা কথা চিন্তা করুন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সব থেকে বড় গাড্ডায় পড়েছে সন্দেশখালী কাণ্ডের সময়। এই সন্দেশখালী কাণ্ডের রেটিং, এর ফলে গোটা রাজ্যের যে ইম্প্যাক্টটা হয়েছে সেটা কিন্তু এই সমীক্ষায় ধরা পড়েনি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, অরবিন্দ কেজরিওয়ালের রেটিং 6 মাস আগে 57.7% ছিল, সেটা এই 6 মাসের মধ্যে কমে এসছে 36.5%। কেননা এর মধ্যে তার নাম কিন্তু দুর্নীতিতে যুক্ত হয়েছে। বারবার ইডি তাকে ডাকছে এবং তিনি সেই তদন্ত এড়াচ্ছেন। ফলে কোথাও গিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে কি কোথাও অরবিন্দ কেজরিওয়াল এর মধ্যে জড়িত রয়েছে, সেই জন্য তিনি পালিয়ে বেড়াচ্ছেন। সেটা কিন্তু এই রেটিং কমার একটা বড় কারণ। এবং এখনও অবধি কিন্তু পশ্চিমবঙ্গের যা দুর্নীতির তদন্ত হচ্ছে, সেই দুর্নীতির তদন্তে কোথাও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়নি বা তার নাম জড়ায়নি। কিন্তু রিসেন্টলি আমরা একটা ডেভেলপমেন্ট দেখলাম, যেখানে তার কিন্তু আমলাদের ডাকা শুরু হয়েছে, দিল্লিতে ডাকা শুরু হয়েছে। এবার যদি আমলাদের মধ্যে কাউকে কিছু দেখা যায়, সেক্ষেত্রে কি সরাসরি তার দিকেও আঙুল উঠবে? অর্থাৎ কোনো মুখ্যমন্ত্রীর দিকে যদি সরাসরি আঙুল ওঠে, তাকে যদি ইডি ডাকতে শুরু করে, সিবিআই ডাকতে শুরু করে, সেখানে কিন্তু একটা জনপ্রিয়তায় ধাক্কা দেওয়া জায়গা আছে, যেটা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং এই তালিকায় দেখুন কোথাও হেমন্ত সোরেনের নাম নেই। এই যে এরা বলছিল না পলিটিক্যাল ভেন্ডেটা, রাজনৈতিক প্রতিহিংসা, যদি সেটাই হতো তাহলে সেখানকার মানুষের সমর্থন তো তার সঙ্গে থাকতো। প্রথম 10-এ কোথাও হেমন্ত সোরেনের নাম নেই। এবার যেটা মূল কথা, যেটা নিয়ে এই প্রতিবেদনটা করছি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বাজি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার মুখ, তার ছবি, তার নাম, বাংলার মেয়েকে চায়, দিদি প্রধানমন্ত্রী হবে, এটাই তো তাদের টিআরপি। এর বাইরে তো কিচ্ছু নেই। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের রাজ্য 32%-এর বেশি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে না, মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করে না। একটা বিপুল অংশের মানুষ তাকে চাইছেন মুখ্যমন্ত্রীর গদি থেকে সরে যান। এবার আপনারা বলবেন যে এই বিপুল অংশের মানুষটা তো বিরোধী। অবশ্যই বিরোধী। সেই বিরোধীর মধ্যে বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, আইএসএফ রয়েছে। সুতরাং তাদের সমর্থকরাও চাইবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকুন। কিন্তু এরা তো এক বাক্সে যাবে না, তার ফলে তিনি সেফ। একদম লজিকটা সঠিক। কিন্তু একটা কথায় মাথায় রাখতে হবে, এই পশ্চিমবঙ্গের পুরনো ইলেকশনগুলোকে যদি অ্যানালিসিস করেন,
সেই ডেটা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে সরকারি দল যারা থাকছে, শাসক দল যারা থাকছে, তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে গেলে 45, 46 এই রেঞ্জের কিন্তু পপুলারিটি, এই রেঞ্জের কিন্তু ভোট ব্যাঙ্কটা ধরে রাখতে হয়। না হলে এখানে যা সিচুয়েশান তৈরি হয় সেই সিচুয়েশান অনুযায়ী কিন্তু তার কম ভোট পেলে অল্প মার্জিন হলেও হেরে যেতে হয়। আর সেখানে 32.8, আমি তর্কের খাতিরে 33%ই ধরে নিলাম, যেটা কিন্তু অনেকটা পিছনে থাকছে। এমনকি লাস্ট ইলেকশন 2021 তিনি যেটা জিতেছিলেন সেখানেও 48% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, সেখান থেকে কিন্তু 33%-এ নেমে আসার ইঙ্গিত দেখাচ্ছে। এবং এর একটা বড় কারণ বলা হচ্ছে যে যারা এই রাজ্যে বঞ্চিত, প্রতারিত হয়েছে, যাদের চাকরিগুলো চুরি হয়েছে এবং যাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেছে, তারা এবং তাদের পরিবার সম্পূর্ণরূপে এই সরকার থেকে মুখ ফিরিয়েছে। সরকারি কর্মচারীরা বহু আশা নিয়ে বসেছিল ডিএটা পাবে, তারা মুখ ফিরিয়েছে। এবং সবথেকে বড় কথা, এই দুর্নীতিকাণ্ড হয়েছে, এই রেশন পেটে লাথি পড়েছে, তার ফলে সাধারণ মানুষ তারা মুখ ফেরাতে শুরু করেছে। এমনকি সংখ্যালঘু সমাজ সেই ভোটটা কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা কিন্তু 100% তৃণমূলের সঙ্গে নেই। সেখান থেকে একটা বড় অংশ স্প্লিট হতে শুরু করেছে। আর সন্দেশখালী কাণ্ডের পর নিঃসন্দেহে মহিলা ভোটে একটা বড় ধাক্কা আসতে চলেছে। আর তাই এই পার্সেন্টেজ কিন্তু আরও নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে, যা রীতিমতো মাথায় কিন্তু আকাশ ভেঙে দেওয়ার মতো অবস্থা করে দিয়েছে। অন্যদিকে আপনারা বলবেন যে আরেকটা তো তৃণমূলের স্ট্র্যাটেজি সবসময়ই থাকে যে দিদির হাতে বেশি আসন দাও, প্রধানমন্ত্রী হবে, বা সেক্ষেত্রে বিজেপিকে চাপে রাখতে পারবে, আমাদের বেশি সংখ্যক যদি দেওয়া হয় তাহলে আমরা কেন্দ্রে গিয়ে একটা ডিসাইডিং ফ্যাক্টর হবো। এইসব করে কিন্তু তৃণমূল অনেক জায়গায় ভোটটা নিয়ে আসে। এবার আপনাদের আরেকটা সমীক্ষা দেখা, এই সমীক্ষাটির সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে কার পপুলারিটি কীরকম রয়েছে। সেই জায়গার যে লিস্ট দেখা যাচ্ছে সেখানে যথারীতি টপ করছেন যোগী আদিত্যনাথ। মানে সারা ভারতবর্ষের মানুষ রেট করেছে বা সারা ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রীকে আপনি বেস্ট মনে করেন বা তিনি কাজ করছেন বলে মনে করেন। যোগী আদিত্যনাথ যেখানে লিস্টে টপ করছেন, 2 নম্বরে থাকছেন অরবিন্দ কেজরিওয়াল এবং 3 নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও এটা তৃণমূলপন্থীদের জন্য একটা ভালো খবর, দেখুন দিদি টপ 3-তে আছেন। এবার একটা মজার আপনাদের এখানে স্ট্যাটস দিই, সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ 1 নম্বর হয়েছেন, তিনি পেয়েছেন 48.3%। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল 2 নম্বরে নেমে এসছেন, তিনি পেয়েছেন 19.6%। আর মমতা বন্দ্যোপাধ্যায় 3 নম্বরে আছেন, তিনি পেয়েছেন 8.4% সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ সারা ভারতবর্ষের যে ভোটার রয়েছে সেই জায়গা থেকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পার্সেন্টেজের হিসেবে 3 নম্বরে হয়তো তিনি পেয়েছেন, তারপরে যারা ভোট পেয়েছেন তারা অনেকটা পিছনে রয়েছেন, কিন্তু পার্সেন্টেজের হিসেবে কতখানি ছোট জায়গায় চলে এসছেন, কতখানি ইম্প্যাক্টটা তার কম হচ্ছে। ফলে ওই জায়গাটা দেখিয়ে, সর্বভারতীয় রাজনীতি দেখিয়ে যে পশ্চিমবঙ্গের রাজনীতির অঙ্কটা কিছুটা চেঞ্জ করা যাবে, সেই জায়গাটায় কার্যত তালা পড়ে গেল। আর তাই এখনই যেটা দেখা যাচ্ছে যে এবার আরেকটা ফ্যাক্টর এখানে হচ্ছে যে সারা ভারতবর্ষের মানুষ তো আর পশ্চিমবঙ্গে ভোট দিতে আসবেন না, তারা নিজের রাজ্যে ভোট দেবেন। ফলে নিজের রাজ্যে কোন মুখ্যমন্ত্রী, কোন প্রশাসক, কোন শাসক ঠিক কতখানি রেটিং রাখছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। এবং যেখানে তৃণমূল কংগ্রেস দাবি করে তারাই হচ্ছে উন্নয়নের কাণ্ডারি, আগামী 300 বছরের কাজ করে দিচ্ছে, বিজেপি এখানে প্রতিহিংসার রাজনীতি করছে, সেইখান থেকেও 33%-এর আশেপাশে তাদের রয়েছে। মানে এই ভোট ব্যাঙ্ক তাদের ইনট্যাক্ট আছে, 33%-এর কাছাকাছি ভোট ব্যাঙ্ক তাদের কাছে ইনট্যাক্ট আছে। এখন কেউ তৃণমূলপন্থী হয়েছেন, তারা তো দলটা করেনি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তাহলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখী নিয়ে আসা হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে, আপনি পছন্দ করেন কি করেন না, আর তারা এগেনস্টে ভোট দিয়েছেন, এটা তো হতে পারে না। ফলে এই 33% ভোট ব্যাঙ্ক এখনই দেখাচ্ছে। এবং এরপরে কিন্তু সন্দেশখালীর ইম্প্যাক্টটা ক্যাপচার করা বাকি আছে, দুর্নীতি নিয়ে কোনো স্টেপ হচ্ছে কি হচ্ছে না সেই জায়গাটা ক্যাপচার করা বাকি আছে, এবং লোকসভার ঘোষণা, প্রার্থী ঘোষণা, প্রচার, এইগুলো বাকি আছে। তাহলে এই পার্সেন্টেজ কি কোথাও বাড়ার কোনো ইঙ্গিত দিচ্ছে? সব মিলিয়ে কিন্তু রীতিমতো মুশকিলে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। এবং সবথেকে বড় কথা যেটা বলে শুরু করলাম, যে এই সমীক্ষা কিন্তু অন্য চ্যানেল দেখাচ্ছে না, এটাকে গদি মিডিয়া বলে দাগিয়ে দেওয়া হতো। এই চ্যানেল হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় যাকে আদর করে পাঠানো হয়েছে, সেই সাগরিকা ঘোষের হাজব্যান্ড এই চ্যানেলে রয়েছেন, রাজদীপ সারদেশাই, সেই ইন্ডিয়া টুডে সমীক্ষা। কি বলবেন এই সমীক্ষার ফলাফল নিয়ে? কি বলবেন তৃণমূল নেত্রীর রেটিং নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।